ফুটবল শোম্যান প্রেজেন্টস বিশ্বকাপের দৌড় সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে এই সিরিজের প্রথম এপিসোডে আমি কথা বলবো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের স্কোয়াড লিস্ট নিয়ে। সো প্রত্যেকবার এই টুর্নামেন্টে এই ব্রাজিল আসে একটা মিশন নিয়ে, যে মিশনের নাম হেক্সা মিশন। সো এই হেক্সা মিশন কমপ্লিট করার জন্য যে স্কোয়াড আনচেলত্তি নিয়ে যাচ্ছে এই 2026 বিশ্বকাপে, সেই স্কোয়াড যথেষ্ট কেপেবল কিনা এই টোটাল অ্যানালাইসিসই আজকের এই ভিডিওতে করা হবে। এবং সব জল্পনা কল্পনার অবসান ঘটায় শেষ পর্যন্ত নেইমার জুনিয়র এই স্কোয়াড লিস্টে তার নাম লেখাই নিছে। সো এই বিষয়গুলোও থাকবে এখানে। সো চলেন দেখে আসি তাদের স্কোয়াডটা এবার কীরকম হয়েছে। প্রথমে আসি গোলকিপারে। গোলকিপার হিসেবে আছেন অ্যালিসন, এডারসন অ্যান্ড ওয়েভারটন। ওয়েভারটনের নামটা একটু সারপ্রাইজিং, কারণ সবাই ভাবছিল বেন্টোকে নেওয়া হবে। সো বেন্টোকে নেওয়া হয় নাই, ওয়েভারটনকে নেওয়া হয়েছে। ওয়েভারটনের খেলা আমি পার্সোনালি জীবনেও দেখি নাই, সো আমার কোনো আইডিয়া নাই যে সে কীরকম খেলে। বাট এডারসন, অ্যালিসন ওদেরকে আমি খুব ভালোভাবে চিনি, যেখানে আমার মনে হয় অ্যালিসন উইল স্টার্ট। অ্যালিসন এমন একটা প্লেয়ার যার উপর আপনি পুরা 90 মিনিট একেবারে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারবেন। কিন্তু পেনাল্টি শুট আউটে অ্যালিসনের উপর আসলে ওইভাবে ট্রাস্ট করা যায় না আমার যতটুকু মনে হয়। এরপরে চলে আসি ডিফেন্ডার্স লিস্টে। সো ডিফেন্ডারে প্রথমে আমি দেখতে পাচ্ছি ওয়েসলি ফ্রম রোমা। ওয়েসলি ইজ আ ডিসেন্ট ফুলব্যাক, নট আ টপ টায়ার প্লেয়ার বাট ডিসেন্ট। ওকে আপনি মানে যত প্রকারের বেসিক লেভেলের কাজ আছে একটা ফুলব্যাকরে দিয়ে করানো যায় সবগুলো করাইতে পারবেন। কিন্তু ওর উপর যদি আপনি মনে করেন এক্সপেকটেশন রাখেন যে মার্সেলো বা ড্যানি আলভেজ যেগুলো করছে ওই টাইপের কিছু করবে, তাইলে করতে পারবে না। ওয়েসলি কুড বি আ সারপ্রাইজিং ট্যালেন্ট ইন দিস ওয়ার্ল্ড কাপ ফর ব্রাজিল। এবং ওয়েসলি যদি সারপ্রাইজ করতে পারে মানে সামনের সিজনে, মানে নেক্সট ট্রান্সফার উইন্ডোতে এই বিশ্বকাপের আবিষ্কার হিসেবে কোনো বড় একটা টিম তারে নিয়ে যেতে পারে। সো এটার একটা পসিবিলিটি আছে। সো ওয়েসলির কাছে চান্স আছে নিজেকে প্রুফ করার। এরপরে আছে মার্কিনহস। এখন মার্কিনহস ইজ এ অবভিয়াস চয়েস, ওর কোনো বিকল্প নাই। এবং মার্কিনহস ইজ এ প্লেয়ার যাকে আপনি যদি আপনি চান তাহলে রাইট ব্যাক হিসেবেও খেলাইতে পারবেন, কারণ মার্কিনহস ওই দৌড়াদৌড়ি উপরে নিচে ওঠার ডিসাইসিভ পাস দেওয়া এগুলো করতে পারে। সো হি ইজ আ ভেরি গুড চয়েস, কি অবভিয়াস চয়েস, ওরে ছাড়া আবার কেমনে হয়। এরপরে আছে হচ্ছে আপনার ড্যানিলো। এই প্লেয়ারটারে দেখেই আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, বুঝছেন। এইটারে নিচে কেন? এটা কিন্তু জঘন্য লেভেলের খারাপ খেলতেছে। আমি জানি না আনচেলত্তি কেন এরে রাখছে, এর জায়গায় আরও অনেক ভালো অপশন ছিল। আপনার এই যে মুরিল্লোরে নিতে পারতো নটিংহাম ফরেস্ট থেকে, ও কি দোষ করছে? ড্যানিলো জঘন্য লেভেলের খারাপ খেলতেছে, আপনার ব্রাজিলিয়ান লিগে খেলতেছে তার উপরে আবার। হ্যাঁ, মানে ওরে নেওয়ার আমি কোনো যৌক্তিক কোনো কারণ দেখতেছি না। ব্রাজিল যদি হারে তাইলে ড্যানিলোর কারণেই হারবে, আপনি দেখে নিয়েন আপনি। এনিওয়েজ, এরপরে আছে হচ্ছে অ্যালেক্সান্ড্রো রিয়েলি ড্যানিলো, অ্যালেক্সান্ড্রো, এই দুইটা প্লেয়ারের রিটায়ারমেন্টের মানে টাইম চলে গেছে আরও 5 বছর আগে। দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস। মানে এই ডিসিশন আমার একেবারেই পছন্দ হয় নাই। ড্যানিলো, অ্যালেক্সান্ড্রো এই দুইটা স্পেশালি ফ্ল্যামেঙ্গো থেকে খেলতেছে ব্রাজিলিয়ান লিগের প্লেয়ার কেন এত পছন্দ মানে আমি জানি না আসলে। আনচেলত্তি যাওয়ার পরে আমি ভাবছিলাম যে ব্রাজিলিয়ান লিগের প্লেয়ার মনে হয় কম চান্স পাবে এইবার, এখন দেখতেছি আরও বেশি চান্স পাইতেছে। এনিওয়েজ, এরপরে আসি আপনার গ্যাব্রিয়েল মাগালায়েস ইজ দ্য বেস্ট সেন্টার ব্যাক ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। ওর চেয়ে বেটার আর কেউ নাই এই মুহূর্তে। সালিবাও মানে ওর লেভেলে অথবা ওর চেয়ে নিচে হইতে পারে, বাট ওর চেয়ে বেটার না সালিবা, এতটুকু আপনি শিওর থাকেন। সো আই থিঙ্ক পার্সোনালি আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে এবারের ওয়ার্ল্ড কাপের বেস্ট সেন্টার ব্যাককে, আই উইল সে গ্যাব্রিয়েল। সো এই জায়গাটায় কম্প্রোমাইজ করার কিছু নাই, এবং গ্যাব্রিয়েল উইল স্টার্ট এভরি ম্যাচ। সো এটাতে বলার মতো কিছু নাই। এরপরে আছে আপনার ইবানিজ। এটা একটা ইন্টারেস্টিং পিক। ইবানিজ এমন একটা প্লেয়ার যে আপনার রাইট ব্যাকেও খেলতে পারে আবার সেন্টার ব্যাকেও খেলতে পারে, ভার্সাটাইল কাইন্ড অফ প্লেয়ার। সো ওরেই আমার মনে হয় রাইট ব্যাকে ইউজ করতে পারে কার্লো আনচেলত্তি। যদি ড্যানিলোরে ইউজ করে তাইলে আর কিছু বলার নাই, ইবানিজরে ইউজ করা আমার মনে হয় উচিত হবে আর কি। এরপরে দেখতেছি পেরেইরা ফ্রম ফ্ল্যামেঙ্গো থেকে আরও একটা প্লেয়ার, অর্থাৎ 3টা প্লেয়ার অলরেডি হয়ে গেছে, আরও একটা প্লেয়ার আছে আমি জানি মিডফিল্ডে, লুকাস পাকেতা। সো ফ্ল্যামেঙ্গো কি এইবার ব্রাজিলের লিগ জিতছে নাকি?
আমি জানি না আসলে, এটা আমি খবর রাখি নাই, দেখতে হবে আমার, ভিডিও শেষ করে আমি দেখবো ফ্ল্যামেঙ্গো এবার ব্রাজিলের লিগ জিতছে কিনা। সো ফ্ল্যামেঙ্গোর প্লেয়ার এত কেন চান্স পাইতেছে ব্রাজিলের লিগে, মানে ব্রাজিলের মেইন টিমে, আমি কোনো আইডিয়া নাই আসলে। পেরেরার খেলা আমি কখনো দেখি নাই, সো ওরে নিয়ে মানে মন্তব্য করে কোনো লাভ নাই। এরপরে আছে হচ্ছে আপনার স্যান্টস ফ্রম জেনিথ। এখন এইটা একটা ইন্টারেস্টিং পিক হইতে পারে। কেন? এই স্যান্টসের খেলা আমি দেখি নাই, কখনোই দেখি নাই, হ্যাঁ, বাট এই স্যান্টস জেনিতে খেলে, এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এর কারণ হয়েছে জেনিথ ইজ আর রাশিয়ান ক্লাব, এবং রাশিয়ান লিগের বেস্ট ক্লাব আপনি জেনিথকে কনসিডার করতে পারেন। সো এই ক্লাবের একটা প্লেয়ার খারাপ প্লেয়ার হওয়ার চান্স খুবই কম, এবং যেহেতু আনচেলত্তি জেনিতের মতো একটা জায়গা থেকে এরকম একটা প্লেয়ারকে পিক করছে, যদি ব্রাজিলিয়ান লিগের হইতো তাইলে আমি অনেক কিছু বলতাম এখন, বাট ওই রকম বলতে পারতেছি না, কারণ জেনিথ ইজ আ টপ মানে ক্লাব আর কি, এবং ওরা চ্যাম্পিয়ন্স লিগে ছিল। যখন রাশিয়ার ক্লাবগুলো চ্যাম্পিয়ন্স লিগে খেলতো তখন জেনিথ প্রত্যেক সিজনেই চ্যাম্পিয়ন্স লিগে খেলতো। সো এনিওয়েজ, এটা একটা ইন্টারেস্টিং আবিষ্কার হইতে পারে ব্রাজিলের জন্য। এরপরে লাস্ট নেম হচ্ছে আপনার ব্রেমার। ব্রেমার ইজ আ অ্যাবসোলুট বিস্ট ফ্রম জুভেন্টাস। ব্রেমারকে দিয়ে আপনি খুব ইজিলি মার্কিনহস অথবা গ্যাব্রিয়েল এই দুজনকে রিপ্লেস করে দিতে পারবেন, এমন একটা মানে কোয়ালিটিফুল প্লেয়ার সে। সো ওরে নিয়ে কোনো সন্দেহ নাই, আমার তো মনে হয় ওরেই স্টার্ট করানো উচিত মার্কিনহসের রাইট ব্যাকে দিয়ে, তারপরে ব্রেমার অ্যান্ড আপনার গ্যাব্রিয়েল। স্বপ্নের কথা বলতেছি, বাট আমার মনে হয় মার্কিনহস আর গ্যাব্রিয়েলই থাকবে আর কি। বাট এটা করা যায়, যদি আনচেলত্তি চায় তাহলে এটা করতে পারবে। হ্যাঁ, যদি 3 ডিফেন্ডার খেলায় তাইলে তো ব্রেমার 100% চান্স পাবে, 100% চান্স পাবে। ব্রেমার, গ্যাব্রিয়েল অ্যান্ড মার্কিনহস উইং ব্যাক উঠাই দিতে পারে উপরে। যাই হোক, চলেন মিডফিল্ডে মুভ করি। মিডফিল্ডার হিসেবে আমি প্রথম নাম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাসেমিরো। অবভিয়াস নেম। কাসেমিরোর সাথে আনচেলত্তি অনেক দিন কাজ করছে রিয়াল মাদ্রিদে, সো খুবই ভালো সম্পর্ক, খুব ভালো করে জানে যে কাসেমিরোরে কিভাবে ইউজ করতে হবে। এরপরে আছে হচ্ছে আপনার লুকাস পাকেতা। লুকাস পাকেতারে কেন নিবে? এটার কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। ওর জায়গায় আপনার নিতে পারতো কারে জানেন? আরও অনেকগুলো ভালো ভালো অপশন ছিল ব্রাজিলের কাছে, যেমন ধরেন আপনার এই যে জোয়েলিন্টন ফ্রম আপনার নিউক্যাসল ইউনাইটেড, ওরে কেন স্কোয়াডে রাখে নাই আই হ্যাভ নো আইডিয়া, বাট জোয়েলিন্টনে নিতে পারতো। এছাড়া আপনার ওই যে সারা নামের একটা খুব ভালো প্লেয়ার আছে যে গ্যালাতাসারাইয়ে খেলে, ওই যে ভিক্টর ওসিমেন যেই টিমে খেলে ওই টিমে, টার্কিশ লিগের। সো ওই প্লেয়ারটারে নিতে পারতো, ওইটাও ভার্সাটাইল প্লেয়ার, অ্যাটাকিং মিডেও খেলতে পারে, ডিফেন্সিভ মিডেও খেলতে পারে, সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। সো হোয়াই নট, হি ইজ ইন দ্য টিম। এই প্লেয়ারটারে নেওয়া উচিত ছিল আমার মনে হয়। এরপরে আরও একটা প্লেয়ার আছে, আমার নামটা ইয়েস, এই প্লেয়ারটার নাম হচ্ছে এডারসন ফ্রম আটালান্টা। এরে কেন নেয় নাই? এডারসনের খেলা যদি আপনি দেখেন, এডারসন এমন একটা প্লেয়ার যে একলাই 4 জনের দৌড়ায় খেলার মধ্যে, অসম্ভব খাইটটা খেলে। সো এরকম একটা প্লেয়ারই তো আপনার দরকার যে আপনার মিডফিল্ডে অনেক দৌড়াদৌড়ি করবে, তাই না? এছাড়া আপনার এই যে ডস স্যান্টস নাকি শুধু স্যান্টস আমার খেয়াল নাই, চেলসির যে মিডফিল্ডারটা, হ্যাঁ, ইয়াং, সো ওইটারেও নেয় নাই। এনিওয়েজ, চলেন পরেরটাই মুভ করি। ব্রুনো গিমারেস ইজ দ্য ইঞ্জিন রুম অফ দিস টিম, এবং ব্রুনো গিমারেসই হচ্ছে এই মিডফিল্ডের মেইন কি প্লেয়ার। সো ব্রুনো গিমারেস উইল আনলক চান্সেস ফর দিস টিম। সো এনিওয়েজ, এরপরেরটা আছে হচ্ছে আপনার ফ্যাবিনহো ওই লিভারপুলের আগের ফ্যাবিনহো এখন আর নাই, বাট ফ্যাবিনহো ইজ আ গুড চয়েস ফর কাসেমিরো সাবস্টিটিউশন। এরপর লাস্টলি আছে হচ্ছে আপনার ড্যানিলো ফ্রম বোটাফোগোর এই প্লেয়ারটা সুপার লেভেলের পারফর্ম করতেছে, এবং এই প্লেয়ারটাই খুব সম্ভবত কয়দিন আগে নটিংহাম ফরেস্টে ছিল আমার যতদূর খেয়াল পড়ে আর কি। সো এই প্লেয়ারটা ব্রাজিলের একটা নতুন আবিষ্কার হইতে পারে এইবারের বিশ্বকাপে। ড্যানিলো ইজ আ কাইন্ড অফ প্লেয়ার যারা আপনার হাংরি থাকে এই ধরনের টুর্নামেন্টে পারফর্ম করার জন্য। সো এই টাইপের প্লেয়ারই আসলে দরকার। এবার চলেন অ্যাটাকার্সে মুভ করি। ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপে প্রথম যেই নামটা দেখা সবাই খুব খুশি হয়েছে সেটা হচ্ছে নেইমার জুনিয়র। এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, সবাই এই নামটাকে এত বেশি ভালোবাসে, এবং আনচেলত্তি এই ভালোবাসার প্রেসারে এই নামটাকে দলে ইনক্লুড করতে বাধ্য হয়েছে, এমনটা আমার মনে হয়। যদি রদ্রিগো এস্তেভাও এই দুইটা প্লেয়ার অ্যাভেলেবেল থাকতো তাইলে আমার মনে হয় না নেইমারকে আপনি ব্রাজিলের স্কোয়াডে দেখতে পাইতেন। বাট এনিওয়েজ, আপনাদের সবার জন্য সুখের সংবাদ, সেটা হচ্ছে নেইমার ইজ ইন দ্য স্কোয়াড। এখন প্রশ্ন হয়েছে নেইমার কীরকম খেলতে পারে এইবারের বিশ্বকাপ স্কোয়াডে। এটা নিয়ে কথা বলার আগে আমি আরেকটা সিরিজের অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই, সেটা হচ্ছে আমি প্লেয়ারদেরকে নিয়ে সেপারেটলি আরেকটা সিরিজ লঞ্চ করব, যেটার মধ্যে আপনার নেইমারকে নিয়ে ডিটেল ভিডিও থাকবে, মেসিকে নিয়ে থাকবে, রোনালদোকে নিয়ে থাকবে, এরকম সেপারেটলি আলোচনা করব, এবং লাস্টে যায় সবগুলার মধ্যে কার পারফরমেন্স বেটার হইতে পারে অন্যগুলার তুলনায়, এগুলো নিয়েও কথা বলবো। সো ওই সিরিজটাও অনেক বেশি ফান একটা সিরিজ হইতে যাচ্ছে। সো ওইটাও আপনারা চাইলে দেখতে পারেন, ওইটা আসবে সামনে। দেখেন,
নেইমার 90 মিনিটস পুরা খেলবেন বলে আমার মনে হয় না। ফার্স্ট অফ অল, নেইমার যতক্ষণই খেলেন, ফার্স্ট হাফে যদি নামেন, সেকেন্ড হাফের শুরু থেকেই দেখবেন আপনি নেইমার আইদার নাই বা 5-10 মিনিট খেলায় উঠাই নিছে, এরকম হইতে পারে যদি ফার্স্ট 11-এ থাকে নেইমার। আর আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, নেইমারকে হয়তোবা প্রত্যেকটা ম্যাচেই আপনি লাস্টের দিকে দেখতে পারবেন। যেমন ধরেন 70 মিনিটস 80 মিনিটস হয়ে গেছে, তখন নেইমারে নামাই দিল, এরকম একটা চান্স সবচেয়ে বেশি, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়। সো এনিওয়েজ, যেখানেই নেইমারের নামাক, যখনই নামাক, যতক্ষণই নেইমার খেলার চান্স পাক, আমার ধারণা নেইমার ভালো পারফর্ম করবে। বাট নেইমার আগে যেই কাজগুলা করতো, মানে মনে করেন আরও 5 বছর 10 বছর আগে, ওই কাজগুলা নেইমার এখন করতে পারবে বলে আমার মনে হয় না। স্লাইটলি তার পারফরমেন্সটা ড্রপ করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, স্লাইটলি। বাট নেইমার ইজ আ প্লেয়ার যে গেম চেঞ্জার। সো গেম চেঞ্জিংয়ের জন্য নেইমারকে নামায়া আনচেলত্তি একটা টেস্ট তো দিয়েই দিতে পারেন। নেইমারের ডিসকাশন আমরা করবো অন্য একটা ভিডিওতে। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট প্লেয়ার, লুইস হেনরিক ফ্রম জেনিথ। জেনিথ থেকে আরও একটা প্লেয়ার। সো জেনিথের প্লেয়ার সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই। ম্যালকম একটা টাইমে জেনিথে খেলে আসছে। ম্যালকম বার্সেলোনা কিনছিল ওরে ভিনিসিয়াসের সাথে কম্পিট করার জন্য, বাট হয় নাই কিছুই। এনিওয়েজ, সো লুইস হেনরিক সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই, বাট আমার মনে হয় জেনিথের প্লেয়ার যেহেতু ডিসেন্ট প্লেয়ারই হবে, খারাপ প্লেয়ারও হবে না, বাট অনেক ভালো প্লেয়ার হইলে তো আগের থেকেই আমরা জানতাম। সো ওই রকম কিছু না, ডিসেন্ট প্লেয়ার। এরপরে আসে হচ্ছে আপনার রায়ানকে নিয়ে একেবারে শুরুতে যখন রায়ানকে বার্নামাউথ নিয়ে আসছিল সেমেনিওর বিকল্প হিসেবে, তখনই আমি একটা ভিডিও বানাইছিলাম যে নিউ ব্রাজিলিয়ান মনস্টার অ্যারাইভড ইন দ্য ইংলিশ প্রিমিয়ার লিগ। সো এই রায়ানের কথা আমি বলছিলাম, তখন আমার কথা হয়তো অনেকে বিশ্বাস করে নাই যে এটা আবার কে নতুন আসছে, এই 6 মাসের মধ্যে কি ও চান্স পেয়ে যাবে বিশ্বকাপের স্কোয়াডে। 6 মাসের মধ্যেই চান্স পেয়ে গেছে। সো আমি প্লেয়ার চিন্তা কখনো ভুল করি না। হ্যাঁ, রায়ান মাত্র 19 বছর বয়সী, খুব সম্ভবত, ভেরি বিগ হাইট, মাস্কুলার প্লেয়ার। এই প্লেয়ারগুলো হয়েছে আপনার মাঠের মধ্যে মাজদুরি যেটার বলে আমরা, মানে পরিশ্রম করবে, কামলা খাটবে, সোজা কথা কামলা দিবে, বুঝছেন এই প্লেয়ারগুলা। এবং এদের খুব দরকার, যখন বড় বড় অনেকগুলা প্লেয়ার খেলে তখন এদেরকে যখন আপনি নামাবেন, এরা অনেক খাইটটা খেলবে, কামলা দিবে, আপনার জন্য বল বাইর করে নিয়ে আসবে। সো এই কাজগুলো করাইবে এই রায়ান টাইপের প্লেয়ারদেরকে দিয়া। সো এনিওয়েজ, এরপরে আসে হচ্ছে আপনার ব্রাজিলিয়ান সুপারস্টার, যে এইবারের ব্রাজিলিয়ান স্কোয়াডের ফেস আমি মনে করি সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। এটা একটু রুথলেস ওপিনিয়ন মনে হইতে পারে আপনার, বাট এই মুহূর্তে ব্রাজিলের পুরো স্কোয়াডে আমি ভিনিসিয়াস জুনিয়রেরই দেখি যে পোস্টার বয় হওয়ার যোগ্যতা রাখে। নেইমারের পরে বা আগে যেটাই আপনি বলেন না কেন, আপনার ইচ্ছে ওইটা। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের হয়ে পারফরমেন্স করে না বা করতে পারে না, ওইটা আপনি সরায় রাখেন। ভিনিসিয়াস জুনিয়র যদি ব্রাজিলের হয়ে পারফরমেন্স করতে পারে, তাইলেই ব্রাজিল কেবল বিশ্বকাপ জিততে পারবে, নাইলে পারবে না। এটা হচ্ছে আমার টেক এই জায়গাটায়। এরপরে আছে হচ্ছে আপনার রাফিনহা, অ্যানাদার হাংরি প্যাশনেট প্লেয়ার। এবং রাফিনহা ইজ আ কাইন্ড অফ প্লেয়ার যে আপনার ব্রাজিলের হয়েও ভালো খেলবে, বার্সেলোনার হয়েও ভালো খেলবে, অর্থাৎ ক্লাব অ্যান্ড কান্ট্রি দুইটার জন্যই ভালো খেলবে, ভালো পারফর্ম করবে। এই যে প্লেয়ার ফ্রম রিয়াল মাদ্রিদ, ফ্রম বার্সা, মানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ দিয়া ব্রাজিল তাদের অ্যাটাকিং লাইন আপ সাজাইতেছে। সো আমার মনে হয় এইবারের ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপটাই অন্য সব লাইন আপ থেকে বেশি স্ট্রং। এরপরে আছে হচ্ছে গ্যাব্রিয়াল মার্টিনেল্লি, এটা হয়েছে আরেকটা কামলা। এই প্লেয়ারগুলা একই সাথে আপনাকে সাপোর্ট অ্যান্ড একই সাথে আপনাকে অনেকগুলো অপশনস খুইলা দেয়। সো এদের দরকার আছে স্কোয়াডে। এরপরে আছে হচ্ছে আপনার ম্যাথিউস কুনিয়া। এখন ম্যাথিউস কুনিয়া ইজ আ প্লেয়ার যাকে আপনি চাইলে বিভিন্ন পজিশনে খেলাই দিতে পারেন। লেফট মিডফিল্ডার হিসেবেও খেলাইতে পারেন, লেফট উইঙ্গার হিসেবে খেলতে পারেন, নাম্বার 10 অ্যাটাকিং পজিশনেও খেলতে পারবে, মানে অ্যাটাকিং মিডফিল্ড যেটা, এবং স্ট্রাইকার নাম্বার 9 হিসেবেও খেলতে পারবে। আমার এই জায়গায় যেটা মনে হয় সেটা হচ্ছে ম্যাথিউস কুনিয়াকে আনচেলত্তি ইউজ করার চান্স সবচেয়ে বেশি আমি দেখি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে, অর্থাৎ নাম্বার 10 পজিশনে। ব্রাজিল যদি আপনার 4-2-3-1 এই ফরমেশনে যায়, তাইলে ম্যাথিউস কুনিয়ার চান্সই সবচেয়ে বেশি আমি দেখি নাম্বার 10 পজিশনে খেলার। যদিও ম্যাথিউস কুনিয়াকে তিনি আপনার নাম্বার 9 পজিশনে ইউজ করতে পারবেন, এটার একটা অপশনস আছে। সো ডাবল স্ট্রাইকার বা নাম্বার 9 আর নাম্বার 10 এই দুইটার মাঝামাঝি একটা প্লেয়ার, এরকম একটা প্লেয়ার কিন্তু আপনার জন্য মানে অনেক বেশি অপশনস মানে এনেবল করে। সো এই জন্য ম্যাথিউস কুনিয়া ইজ আ ভেরি ভেরি গুড চয়েস। এরপরে আছে হচ্ছে আপনার অ্যান্ড্রিক অ্যান্ড ইগোর থিয়াগো, এই দুইটার নাম একসাথে বলে ফেললাম। এখন কথা হয়েছে এই দুইটার মধ্যে নাম্বার 9 পজিশনে আনচেলত্তি কারে নিতে পারে। যদি আপনি আমার কাছে দায়িত্ব দিতেন, আনচেলত্তির কথা বাদ দেই, আমি জানি না আনচেলত্তির মাথায় কী চলতেছে, যদি আপনি আমাকে জিজ্ঞেস করতেন, আমি আপনার অ্যান্ড্রিকরে স্টার্ট করাইতাম ফর শিওর। অ্যান্ড্রিকরে কেন আমি স্টার্ট করাইতাম ইগোর থিয়াগোর উপরে, এর কারণ হয়েছে ইগোর থিয়াগো ইজ আ কাইন্ড অফ প্লেয়ার যে আপনার একটা ট্র্যাডিশনাল নাম্বার 9-এর মধ্যে যত ধরনের কোয়ালিটি থাকা দরকার সব ধরনের কোয়ালিটি আপনার ইগোর থিয়াগোর মধ্যে আছে। কিন্তু অ্যান্ড্রিক ইজ আ কাইন্ড অফ এক্সাইটিং প্লেয়ার।
আপনি ভাবতেও পারবেন না এরকম কিছু এন্ড্রিক মাঠের মধ্যে যে কোনো টাইমে করে ফেলতে পারে। বাট ইগোর থিয়াগোর কাছে আপনি ওইগুলো আশা করলে হবে না, কারণ ইগোর থিয়াগো একটা ট্রেডিশনাল নাম্বার 9, ওরে আপনি বল বাড়াবেন বা একটা নাম্বার 9 যা যা করে বক্স টু বক্স বলেন, দৌড়ায় যায় বলেন, সব কিছু ইগোর থিয়াগো করবে। বাট ওই যে এক্সাইটিং একটা এক্স ফ্যাক্টর ওইটা এন্ড্রিকের মধ্যে আছে। বাট আমার যেটা মনে হয় ইগোর থিয়াগোর স্টার্ট করার চান্স সবচেয়ে বেশি, কারণ ট্র্যাডিশনাল একটা নাম্বার 9 আপনার টিমে অনেক সময় দরকার পড়ে। ইগোর থিয়াগোকে হয়তো উঠায়া তারপরে এন্ড্রিকটা নামাইতে পারে, এরকম কিছু হইতে পারে। সো ওভারঅল এই হচ্ছে ব্রাজিলের স্কোয়াড। এখন কথা হচ্ছে কিছু প্লেয়ার তো বাদ গেছে, কয়েকজন ইনজুরির কারণে বাদ গেছে, ওদের কথা আর বললাম না, যেমন এডার মিলিটাও, রদ্রিগো, এস্তেভাও, এরা তো ইনজুরির কারণে চলে গেছে। বাট আমার কাছে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন যেসব প্লেয়ার আমি মনে করি এবারের টিমে থাকা উচিত ছিল, সেগুলোর মধ্যে অবভিয়াসলি জোয়েলিন্টন আসবে, সারা আসবে টার্কিশ লিগের আপনার গ্যালাতাসারাই থেকে, এরপরে এডারসন এ তো থাকবেই, মানে ওরে আমি কোনোভাবেই বাদ দিতে পারবো না। এরপরে আপনার এই যে ডিফেন্সে কায়ো হেনড্রিক্সে নিতে পারতো, এই স্যান্ড্রো আর এই ড্যানিলোর জায়গায় কায়ো হেনড্রিক্স প্লাস ভ্যান্ডারসন ইজ এ ভেরি গুড প্লেয়ার, মানে ওরে কেন বাদ দিল আমি বুঝলাম না। অ্যান্ড ব্রাজিলের স্কোয়াডে আরও 3টা নাম না দেখে আমি খুবই সারপ্রাইজ হয়েছি। আমি ভাবছিলাম যে এই 3টা প্লেয়ারকে তো অন্তত তারা নিবেই, মানে যত কিছুই হয়ে যাক এরা তো ভালো পারফর্ম করতেছে। লাইক আপনার এই যে ভালভের্দে, এমবাপ্পে, তারপর বেলিংহাম, এই প্লেয়ারগুলোকে আমি ভাবছিলাম ব্রাজিলের স্কোয়াডে রাখবে আনচেলত্তি, বাট এই 3টারে না দেখে আমার খুবই মেজাজ খারাপ হয়েছে। এরপরে আপনার যদি অ্যাটাকিং লাইন আপে আসেন তাইলে আপনার জোয়াও পেড্রো, ওরে আমি মনে করি এই যে জেনিতের প্লেয়ারটা লুইস হেনরিক এর জায়গায় নিতে পারতো। জোয়াও পেড্রো ইজ এ কাইন্ড অফ প্লেয়ার যে আপনার অনেকগুলো ভার্সাটাইল পজিশনে খেলতে পারে, হ্যাঁ। সো ওরে নেওয়া দরকার ছিল, আমার কাছে মনে হয় ওর জন্য নেইমারে বাদ দিতে হইতো এরকম কিছু না। সো ওরে নেওয়ার অপশন ছিল, এটা আমি পার্সোনালি মনে করি। এরপর আপনার অ্যান্টনির সাথে অনেক আনফেয়ার হয়েছে, আসলে এই প্লেয়ারটা পুরো সিজন জুড়ে ফর্মে ছিল, মানে ওর সাথে আনফেয়ারই হয়েছে, এর বেশি আসলে বলার কিছু নাই। সো এই ছিল টোটাল ব্রাজিলের স্কোয়াড। এবং আপনি যদি ফাইনালি আমাকে জিজ্ঞেস করেন যে এই স্কোয়াড নিয়ে ব্রাজিলকে এবার বিশ্বকাপ জিততে পারবে নাকি জিততে পারবে না, অথবা এবারের বিশ্বকাপ দৌড়ে ব্রাজিল কতটুক যাইতে পারবে, তাইলে আমার ধারণা ব্রাজিল তো ইজিলি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া উচিত, ইজিলি, হ্যাঁ, ওই রকম হ্যাসেল হওয়ার কথা না। এবং আরেকটু পুশ করলে তারা সেমি পর্যন্ত যাইতে পারবে, এবং সেমি থেইকা আপনার অনেক ডিফিকাল্ট হয়ে যাবে লাইফ। মানে সেমি জিতা যদি ফাইনালে যায় তাইলেও এটা অনেক ডিফিকাল্ট হবে, ফাইনালে যায় জিতাটাও ব্রাজিলের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে, এটা আমার কাছে পার্সোনালি মনে হয়। এবং এটাই আমার অনেস্ট ওপিনিয়ন, কারণ এইবার 48টা দেশের মধ্যে বিশ্বকাপ হইতেছে এবং প্রত্যেকটা হেভিওয়েট টিম, একটা টিমও মানে একটা গ্রুপও আপনি দুর্বল বলতে পারবেন না। সো গ্রুপ ডিসকাশনে আমি পরে আসবো, গ্রুপ নিয়ে সেপারেট ভিডিও থাকবে, ওইটার আলাদা সিরিজ থাকবে, কিচ্ছু করার নাই, অনেকগুলো ডিফারেন্ট সিরিজ লঞ্চ করতে হইতেছে, কারণ প্রত্যেকটা টপিক, স্পেসিফিক টপিক অনেক ডিফারেন্ট। এবং আপনারা অন্য কোন কোন টিমের অ্যানালাইসিস জানতে চান সেটা কমেন্ট বক্সে জানায়েন, প্লাস এই টিমের অ্যানালাইসিস আপনাদের কেমন লাগলো বা আপনাদের কোনো ডিফারেন্ট ওপিনিয়ন থাকলে সেটাও আমাকে জানায়েন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।